নমস্কার, দেবমিতার কাব্যকথা এই চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের গল্প ফুল্ল রায়ের লেখা আগুন। চিঠিখানা এসেছে সকালের ডাকে, নীল ঘামের চিঠি। পাওয়া মাত্রই সেটা খুলতে পারেননি সুনীতি। তখন সে অবকাশ ছিল না। স্বামী পাবলিক প্রসিকিউটর, 10:30টায় তাকে কোর্টে হাজিরা দিতে হয়। বড় ছেলে বিমল লখনৌ একটা ব্যাংকের বিরাট অফিসার। 9টার লোকাল ট্রেনটা ধরতে না পারলে লেট হওয়া অবধারিত। ছোট ছেলে কমল আর একমাত্র মেয়ে সুরভি কলেজে পড়ে। তাদের ক্লাসও 11টার মধ্যে। এদিকে কপাল গুনে যে রাঁধুনিটা জুটেছে তার নড়তে চড়তেই প্রহর কাবার। অতএব সবার সঙ্গে তাল দিয়ে ফিরতে ফিরতে সকালের দিকটা চোখে আর কিছু দেখতে পান না সুনীতি। অবশ্য বড় ছেলের বিয়ে দিয়েছেন, বৌমাটি হয়েছে মনের মতো। সবসময় তার পায়ে পায়ে ঘুরে ঝক্কিগুলো ভাগাভাগি করে নেয়। যাই হোক, অফিস যাত্রী, কলেজ যাত্রী আর এসটার যাত্রীদের যার যার গন্তব্যে পাঠিয়ে দিয়ে খাওয়ার পালা চুকিয়ে যখন খামখানা হাতে নিয়ে বসলেন, তখন দক্ষিণায়নের সূর্য পশ্চিম আকাশের ঢাল বেয়ে অনেকখানি নেমে গেছে। সময়টা আঘ্রাণের মাঝামাঝি। এর মধ্যে উত্তরপ্রদেশের শীত বেশ সমারোহ করে নামতে শুরু করেছে। রোদটা স্তিমিত, নিষ্প্রভ, অনুজ্জ্বল। বাতাসেও বেশ টান ধরেছে। খামটা হাতে নিয়ে কিছুক্ষণ বসে রইলেন সুনীতি। প্রায় প্রতি সপ্তাহেই তার নামে চিঠি আসে। দাদারা লেখেন, দিদিরা লেখেন, বাবা মা লেখেন। তাদের হাতের লেখার সঙ্গে তিনি পরিচিত, কিন্তু এই খামটার উপর যে নাম ঠিকানা রয়েছে সে হস্তাক্ষর তার সম্পূর্ণ অচেনা। কিছুটা বিস্ময়ের বশে, কিছুটা বা কৌতূহলে নীল আবরণ ছিঁড়ে চিঠিটা বার করে পড়তে লাগলেন সুনীতি। সংবাদে না সুহাসিনী, নামে সম্বোধন করব বুঝে উঠতে পারছি না। এখনো তোমার কথা শুনলে হৃদয় ময়ূরীর মতো পেখম ফেলে কিনা, অথবা হাসলে ক্ষুধা ঝরে কিনা, কিছুই জানা নেই। সম্বোধনের বালাইটুকু বাদ দিলাম। খবর পেয়েছি ফুটিয়ে সংসার করছো। তোমার স্বামী কারি টাকা রোজগার করেন। বড় ছেলেটিও টুকি হয়েছে। অন্য ছেলেমেয়েরাও বেশ ভালো। বড় বৌমাটিও চমৎকার। অতএব আশা করি সুখ আর টাকার খনিতে ফুলে ফুলে একটা মৈনাক পর্বত হয়ে উঠেছে। অবশ্য আমার নিছক অনুমান। একদিন দেখেছিলাম হরিণীর মতো তোমার চোখ, মেঘের মতো চুল, চম্পাকলির মতো আঙুল, নবীন বর্ষার সজীব লতাটির মতো শরীর। সেই যে তোমাদের কবি কি যেন ছাই বলেছেন, মধ্যে ক্ষীণা নিম্নে বিশালা নগ্রধ পরিমণ্ডলা, তাই ছিলে তুমি। আমার দেখা তুমি আর আমার অনুমান করা তুমি, এই দুয়ের ভেতর মিল আছে কিনা বড় জানতে ইচ্ছে করছে। একদিন তো ছিলে সুললিতে রসবতী, প্রাণটি ছিল সরোবরের মতো টলটলে। সে সরোবর মজে হেজে বুঝে গেছে কিনা কে বলবে। বুধবার 5টা নাগাদ এলাহাবাদ থেকে লখনৌ যাবার পথে আমার ট্রেনটা তোমাদের স্টেশনে মিনিট 10-এর জন্য দাঁড়াবে। যমুনা পুলিনে কৃষ্ণ কানাইয়ার বাঁশি শুনে শ্রী রাধিকে যেমন লোকলজ্জা ভুলে বেরিয়ে আসতো, একদিন আমার ডাকে তুমিও তেমনি আসতে পারতে। আমার সে সুখের দিন আজ আর আছে কিনা জানি না। যাই হোক, চিঠিতে নামটা দিলাম না, চিনতে পারলে স্টেশনে এসো। চিঠিখানা পড়ে ভ্রু কুঞ্চিত করলেন সুনীতি। যার পর্নায় বিরক্ত হয়েছেন তিনি। তার চিঠি এলে সবাই খুলে পড়ে, ভাগ্যিস আগে ভাগে কেউ খোলেনি। খুললে কারো দিকে মুখ তুলে তাকানো যেত না। ইতির পর নাম নেই, তবু পলকেই চেনা গেল। এমন চিঠি একটি মানুষই নিক্ষেপ করতে পারেন, তিনি সোমনাথ। তার মতো মাত্রা জ্ঞানহীন বাচাল চূড়ামণি জগতে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। সোমনাথের উপর বিরক্ত হয়েও হঠাৎ উজান টানে জীবনের পিছন দিকে ফিরলেন সুনীতি, এবং মুহূর্তে স্মৃতির ভেতর বিভোর হয়ে গেলেন। 1-8টা দিন নয়, প্রায় 30 বছর হয়ে গেল। মনে পড়ছে
তখন তার বিয়ে হয়নি। কলকাতায় বাপের বাড়ি, সেখানেই থাকতেন। বড়দির বিয়ে হয়েছিল হাওড়ায়, মেজদির বর্ধমানে, কিন্তু শেষদির বিয়ে হয়েছিল সুদূর পাঞ্জাবে। চাকরির খাতিরে সেজ জামাইবাবুরা ওখানকার প্রবাসী। বড়দি মেজদির সঙ্গে প্রায় দেখা হতো, কিন্তু শেষদির পক্ষে পাঞ্জাব থেকে যখন তখন আসা সহজ নয়। বিয়ের পর বারদুই এসে আসাটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর বছর তিনেক চিঠিপত্র ছাড়া আর যোগাযোগ ছিল না। মনে পড়ছে সেবার বাবার খুব অসুখ। শেষ দিকে টেলিগ্রাম করা হয়েছিল, সেজ জামাইবাবু আসতে পারেননি। এক দেওরকে সঙ্গে করে শেষদি চলে এসেছিলেন। শেষদির সে দেওরটি সোমনাথ। শেষদিনে এসে পৌঁছবার প্রায় সঙ্গে সঙ্গে বাবা সুস্থ হয়ে উঠেছিলেন। যাই হোক, এতদিন পর শেষদি আসায় বাড়িতে উৎসব শুরু হয়ে গিয়েছিল। তবে উৎসবের ঘটাটা তার দেওরটিকে নিয়েই বেশি হয়েছিল। শেষদির দেওরটি অর্থাৎ সোমনাথ অসাধারণ কৃতি ছাত্র। সে সময় ইউনিভার্সিটিতে অঙ্কের দুরূহ একটা বিষয় নিয়ে এই গবেষণা করছিলেন। দেখতেও চমৎকার, তীক্ষ্ণ নাক, মেদহীন দীর্ঘ শরীর, বুদ্ধিদীপ্ত চোখ, উজ্জ্বল কপাল, স্বর্ণাভ গাত্রবর্ণ, সব মিলিয়ে আশ্চর্য সুপুরুষ। এইটুকুই তার পরিচয় নয়, ভালো বাঁশি বাজাতে পারতেন, আবৃত্তি করতে পারতেন সুন্দর। তাছাড়া ছিলেন অত্যন্ত হাসি খুশি, রঘুরে আমোদপ্রিয় এবং বোধহয় কিঞ্চিৎ ফাজিলও। এসেই সবাইকে মাতিয়ে দিয়েছিলেন সোমনাথ। মনে পড়ে সবার মতো তার সঙ্গেও সোমনাথের পরিচয় করিয়ে দিয়েছিলেন শেষদি। তখন তার কত আর বয়স, খুব বেশি হলে অষ্টাদশী হবেন। চোখ বড় বড় করে সোমনাথ বলেছিলেন, বোনটি তো তোমার খাসা দেখছি বৌদি। প্রথম পরিচয়ের দিন এভাবে কেউ বলতে পারে ভাবা যায় না। মুখ লাল হয়ে উঠেছিল সুনীতি, লজ্জায় জড়সড় হয়ে চোখ নামিয়ে নিয়েছিলেন। শেষদি ঠোঁট টিপে হেসেছিলেন। তোমার যেন খুব মনে ধরেছে। ধরেছে বলে ধরেছে, ওই যে কি বলে, মুনিগণ ধ্যান ভাঙ্গি দেয় পদে তপস্যার ফল, সেই রকম দেখতে। সুনীতি আর বসে থাকতে পারেননি, ছুটে পালিয়ে গিয়েছিলেন। সেবার মাসখানেকের মতো থেকে গিয়েছিলেন শেষদি। অগত্যা সোমনাথকেও থাকতে হয়েছিল। চলে যেতে অবশ্য চেয়েছিলেন, বাবা মা একরকম জোর করেই ধরে রেখেছিলেন। দিন কয়েক সবাইকে নিয়ে মাতামাতির পর সোমনাথের সমস্ত মনোযোগ এসে পড়েছিল তার উপর। সর্বক্ষণ তাকে প্রায় ঝালাপালা করে রাখতেন সোমনাথ। এমন এক একটা কথা বলতেন, রসিকতা করতেন যে লজ্জায় সুনীতির মাথা কাটা যেত। এমনিতেই তার বাপের বাড়ির সংসারটা ছিল অত্যন্ত রক্ষণশীল। মেয়েদের চলাফেরার ব্যাপারে চারিদিকে অনেক গণ্ডি কাটা ছিল, কিন্তু সোমনাথ আসার পর কড়াকড়ি বেশ আলগা হয়ে গিয়েছিল, অন্তত সুনীতির পক্ষে। সোমনাথের আগ্রহে সবাই মিলে একদিন বটানিক্যাল গার্ডেনে যাওয়া হয়েছিল পিকনিক করতে। তাছাড়া প্রায় কলকাতার একটা করে দর্শনীয় জায়গা বেড়াতে যেতে হতো। অবশ্য রোজ সবার পক্ষে যাওয়া সম্ভব হতো না, তবে শেষদি আর সুনীতি সোমনাথের সঙ্গে বেরুতেন। সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপার, একদিন সোমনাথ একলা তাকে সিনেমায় নিয়ে গিয়েছিলেন, আরেকদিন নিয়ে গিয়েছিলেন গঙ্গার ধারে। এর আগে দাদা বৌদি বা মায়ের সঙ্গ ছাড়া বাড়ির বাইরে একটিও পাও বাড়াননি। সোমনাথের সঙ্গে বেরুতে গিয়ে লজ্জায়, কুণ্ঠায় আর খুশিতে হৃৎপিণ্ডে একসাথে ছটানার মতো কিছু একটা হচ্ছিল, যা ঠিক মুখের কথায় বোঝানো যায় না। একটা ব্যাপার লক্ষ্য করেছিলেন সুনীতি, সোমনাথের সঙ্গে বেরুতে কেউ আপত্তি তো করেনি, বরং সবাই যেন খুশি। ঘরে, বারান্দায়, খিলানে, অলিন্দে, বাড়ির সর্বত্র একটা গুঞ্জন শুরু হয়েছিল। গুঞ্জনটা যে তাকে আর সোমনাথকে ঘিরে, একটু কান পাতলেই তা টের পাওয়া যেত। একটি রমণীয় পরিণামের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সবাই। মনে আছে, সে সময় কারো দিকে তিনি তাকাতে পারতেন না, শুধু মনে হতো ঘুমো ঘোরে সুখের এক সরোবরে রাজহংসীটির মতো ভেসে বেড়াচ্ছেন। শুধু বাইরেই বেরুনো নয়, শেষদি আরেক বিপদে ফেলেছিলেন। তার দেবরটি নাকি ভীষণ খেয়ালি, আত্মভোলা গোছে। তার খাওয়া দাওয়া, স্নান ঠিক মতো হচ্ছে কিনা
তার সুনীতিকেই দেখতে হবে। অতএব বাবুর ঘুম ভাঙতে না ভাঙতে চায়ের পেয়ালাটি নিয়ে শিয়রে দাঁড়াতে হতো। স্নানের জন্য সকাল 10টা থেকেই তাগাদা দিতে হতো। সময়টা ছিল কার্তিক মাস। ছাদে বসে হিমের মধ্যে রাতের 2টো প্রহরেই হয়তো বাঁশি বাজিয়ে গেলেন সোমনাথ। তারা দিয়ে তাকে শুতে পাঠাতে হতো। দেখতে দেখতে একটা মাস কেটে গিয়েছিল। একটা মাস বা দীর্ঘ 30টা দিন নয়, মনে হয়েছিল একটা মাত্র নিমেষ। ভোরের বাতাসে বয়ে আসা এক ঝলক সৌরভের মতো দিনগুলি কখন কিভাবে ফুরিয়ে গেছে তা যেন কেউ টের পাওয়া যায়নি। যাই হোক, শেষদিরা আর থাকতে পারলেন না, তাদের পাঞ্জাবে ফিরে যেতে হলো। মনে আছে, যাবার আগের দিন ছাদের নিভৃত কোণে দাঁড়িয়ে সোমনাথ বলেছিলেন, কাল চলে যাচ্ছি, তবে হৃদয়খানা কলকাতাতেই রেখে গেলাম। খুব খারাপ লাগছিল সুনীতির, ভয়ানক কান্না পাচ্ছিল। মাত্র কয়েকটা দিনের মধ্যেই সোমনাথ তার প্রাণে গভীর রেখায় কিসের একটা ছাপ ফেলে দিয়েছেন। কাঁপা শিথিল সুরে সুনীতি জিজ্ঞেস করেছিলেন, আবার কবে দেখা হবে? মাঝখানে বাবা মা একবার আসবেন, তারপর একেবারে টোপর মাথায় দিয়ে আমার আবির্ভাব হবে, তখন দেখা হবে। সুনীতি আর কিছুই বলতে পারেননি, শুধু মনে হয়েছিল হৃৎপিণ্ড উচ্ছ্বলিত হয়ে কোথায় যেন ঢেউ উঠেছে। সোমনাথরা চলে যাবার পর পাঞ্জাব আর কলকাতার দুপক্ষের অভিভাবকদের মধ্যে বিয়ের ব্যাপারে চিঠি আসা যাওয়া করেছে। সুনীতি আশায় আশায় থেকেছেন, কিন্তু মাস 6 পর হঠাৎ খবর এসেছিল দুর্লভ একটা স্কলারশিপ পেয়ে সোমনাথ লন্ডন চলে গেছেন। গবেষণার জন্য সেখানে তাকে বছর কয়েক থাকতে হবে। শুনে সুনীতি নিভৃতে বসে নীরবে শুধু কেঁদেছেন। সোমনাথ কবে ফিরবেন তার স্থিরতা নেই, সুতরাং বাবা মা নিশ্চিত হয়ে বসে থাকতে পারেননি। অন্য ছেলের সন্ধান করে তার বিয়ে দিয়ে দিয়েছেন। বিয়ের পর স্বামীর সঙ্গে উত্তরপ্রদেশের এই শহরে চলে এসেছেন সুনীতি। তারপর লম্বা 30টা বছর কেটে গেছে। এখন তিনি পরিপূর্ণ সংসারের মাঝখানে রাজেন রানী হয়ে আছেন। সুখ সৌভাগ্য, বাড়ি গাড়ি, পরিতৃপ্তি, কোনো কিছুর অভাব নেই। জীবন তার দুহাত ভরে অজস্র দিয়েছে। সবাই বলে তিনি গম্ভীর, অসাধারণ ব্যক্তিত্বময়ী। সোমনাথের সঙ্গে জড়ানো সেই একটা মাস নিতান্তই ছেলে মানুষই, অতএব অনাবশ্যক। এই 30 বছরে একবারও সে কথা তিনি স্মরণ করেননি। সেদিনের স্মৃতিকে প্রশ্রয় দেওয়ার মতো কোনো কারণও খুঁজে পাননি সুনীতি। কাছেই থানা, সেখানকার প্যাটা ঘড়িতে 3টে বাজলো। স্মৃতি ভারে বিভোর সুনীতি চমকে উঠে পড়লেন। আজই তো বুধবার। উঠে ঘরের দিকে যেতে যেতে স্থির করলেন স্টেশনে যাবেন। সোমনাথকে বুঝিয়ে দিয়ে আসবেন এই জাতীয় চিঠি তিনি পছন্দ করেন না। বাচালতা চপলতার জন্য তাকে যথেষ্ট তিরস্কার করবেন। একমাত্র গাড়িখানা নিয়ে স্বামী কোর্টে গেছেন। অতএব টাঙ্গা ডেকে স্টেশনে এলেন সুনীতি। সঙ্গে সঙ্গে ট্রেনটা এসে পড়ল। উন্মুখ হয়ে এদিক সেদিক তাকাতেই ডাকটা কানে এলো, সুনীতি, সুনীতি। চোখ ফেরাতেই সুনীতি দেখতে পেলেন প্রথম শ্রেণীর একটি কামরা থেকে মুখ বাড়িয়ে হাতছানি দিচ্ছেন সোমনাথ। 30 বছর আগের মতোই আছেন তিনি, তেমনি উজ্জ্বল সুদীপ্ত চেহারা, শুধু কিছু চুল সাদা হয়েছে। একরকম ছুটেই গাড়িতে উঠে সোমনাথের মুখোমুখি গিয়ে বসলেন সুনীতি। হাসি হাসি চোখে তাকালেন সোমনাথ। আমার চিঠি তাহলে পেয়েছিলে? সুনীতি গম্ভীর হতে চেষ্টা করলেন। না পেলে কি এলাম? তা বটে, বলে চুপ করে থেকে সোমনাথ আবার শুরু করলেন। অনেকদিন পর দেখা হলো, তা তুমি কিন্তু সেদিনের মতোই সুন্দরী, রসের আগরী হয়ে আছো। কথাটা মিথ্যা নয়। 3টে ছেলে মেয়ের জননী সুনীতি, বয়স শতাব্দীর অর্ধেক, কিন্তু দেহে সামান্য একটু ভার পড়া আর কোটি চুলের রং বদলে যাওয়া ছাড়া প্রায় অষ্টাদশীর মতোই আছেন। রাগ করতে গিয়েও চপল হলেন তিনি। তরল গলায় বললেন, ফাজলামি হচ্ছে? আমি না হয় রসের আগরী, কিন্তু তুমি, তুমি যে নটবর্তী হয়ে আছো। খুব জব্দ করলেন, যা হোক। এরপর এলোমেলো অনেক কথা হলো। তার মধ্য থেকে সুনীতি যেটুকু জানতে পারলেন
তা একরকম এইরকম। সোমনাথ ইদানিং দিল্লিতে সরকারি কলেজের প্রিন্সিপাল, বিয়ে করেননি, ভৃত্যতন্ত্রের হাতে নিজের সমস্ত দায়িত্ব সঁপে দিয়ে নিশ্চিন্ত আছেন। সব কথা সুনীতি জানতেন না। তার বিয়ের পর থেকে শেষদির সঙ্গে নিয়মিত চিঠি লেখালেখি হচ্ছে। ইচ্ছা করলে অনায়াসেই এই খবর জানতে পারতেন, কিন্তু সঙ্গত কারণে ইচ্ছে হয়নি। শেষদিও সোমনাথ সম্বন্ধে একেবারে নীরব থেকেছেন। সুনীতি বললেন, তা চিরকুমার ব্রত নিলে যে হঠাৎ? তোমার জন্যে। পদপল্লবে তো আর জায়গা দিলে না। সুনীতি বিব্রত বোধ করলেন। প্রসঙ্গ বদলের জন্য তাড়াতাড়ি বললেন, যা আত্মভোলা লোক তুমি, কোনো দিকে হুঁশ নেই। দুপুরবেলা খেয়েছিলে তো? ওই দেখো, একদম ভুলে গেছি। সোমনাথ হাসলেন। সুনীতি তাড়াতাড়ি প্ল্যাটফর্ম থেকে মিষ্টি আর ফল কিনে সযত্নে সাজিয়ে দিয়ে বললেন, খাও। খেতে খেতে সোমনাথ সুনীতির সংসার সম্পর্কে প্রশ্ন করে কিছু খবর সংগ্রহ করলেন। তারপর হঠাৎ আড়াই যুগ আগে ফিরে গিয়ে বললেন, বৌদির সঙ্গে কলকাতায় তোমাদের বাড়ি গিয়ে কটা দিন কি চমৎকারই না কাটিয়ে এসেছিলাম। মনে পড়ে? বটানিক্যাল গার্ডেনে পিকনিকে গিয়েছিলাম। সুনীতি চুপ, চোখ নামিয়ে আঙ্গুলে শাড়ির আঁচল জড়াতে লাগলেন। সোমনাথ আবার বললেন, মনে পড়ে তোমাকে নিয়ে জীবন মরণ ছবিখানা দেখতে গিয়েছিলাম। সোমনাথ বলতে লাগলেন, গঙ্গার ধারে দুজনে বেড়াতে বেড়াতে চাঁদ উঠেছিল, তুমি আস্তে আস্তে একখান গান গিয়েছিলে। সেসব কথা নিশ্চয়ই তোমার মনে নেই। খুব আছে, খুব আছে, কিন্তু মুখ ফুটে কি করে তা বলে সুনীতি? হঠাৎ চোখ তুলে তিনি যেন আবিষ্কার করলেন, এই বিকেল 5টাতে কার্তিকের সন্ধ্যা ঘনতর হয়ে আসছে। হিমেল বাতাস সাই সাই বয়ে যাচ্ছে। দেখলেন সামান্য একটা সুতির জামা পরে আছেন সোমনাথ। বললেন, তোমার গরম পোশাক কোথায়? সোমনাথ একটা সুটকেস দেখিয়ে দিলেন। সেটা খুলে কোট বার করে সুনীতি বললেন, পরে ফেলো। পরে পরবো। ওহ, ভুলে যাবে, তারপর ঠান্ডা লেগে এক কাণ্ড বাঁধাবে। সোমনাথ খেতে খেতেই কোট পরলেন। সুনীতি বোতাম আটকে দিলেন। কিছুক্ষণ পরে সোমনাথ আবার বললেন, কি, আমার কথাগুলোর জবাব তো দিলে না? সুনীতি কি বলতে যাচ্ছিলেন, সে সময় বাইরে ট্রেন ছাড়ার প্রথম ঘন্টি পড়ল। 10টা মিনিট কখন কেটে গেছে কারো খেয়াল নেই। সোমনাথ চকিত হয়ে বললেন, নামো সুনীতি, ট্রেন ছেড়ে দেবে। সুনীতি বললেন, আরে বাপু, নামছি। একটু পরেই দ্বিতীয় ঘন্টি পড়ল। কাণ্ড জ্ঞানহীন সোমনাথ এবার এক কাণ্ডই করে বসলেন। হাত ধরে সুনীতিকে প্ল্যাটফর্মে নামিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে বিপর্যয়টা ঘটে গেল। অভিমানিনী কিশোরীর মতো অবরুদ্ধ সুরে সুনীতি বললেন, চিরদিন আমাকে দূরেই সরিয়ে রাখতে চেয়েছ, সেদিন বিদেশে চলে গেলে, আজও। তার কথা শেষ হতে না হতে গার্ডের হুইসেল শোনা গেল। ট্রেন ছেড়ে দিল। বিমূঢ় সোমনাথ জানালার বাইরে মুখ বাড়িয়ে বিভ্রান্তের মতো তাকিয়ে রইলেন। এক সময় সোমনাথকে নিয়ে ট্রেনটা ডিস্ট্যান্স সিগন্যালের ওপারে অদৃশ্য হয়ে গেল। আর তখনই আত্মবিস্মৃতির ঘোরটা কেটে গেল সুনীতির। কি করতে এসেছিলেন সোমনাথের কাছে, আর এ কি করে গেলেন? নিজের অগোচরে অভিসার করতে কি বেরিয়েছিলেন সুনীতি? গ্লানিতে, আত্মধিক্কারে নিজের কাছে অত্যন্ত ছোট হয়ে গেলেন তিনি। কিন্তু সুনীতি কি জানতেন, সব আগুন নেভে না। ভস্মে সব আগুনের পরিণাম লেখা নেই। সংসার, সুখ, স্বামী, সন্তান এবং 30টা বছর দিয়ে যে স্ফুলিঙ্গকে তিনি আড়াল করে রেখেছিলেন, কে জানতো একটুকুতেই প্রাণের অতল থেকে ঊর্ধ্বমুখে শিখার মতো তা বেরিয়ে আসবে। নমস্কার। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে গল্পটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।